ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ব্রিটিশ শাসনকালে ভারতের বিভাজনের রাজনীতি। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভাজনের রাজনীতির মূল কথা হলো যে ভারতবর্ষে দুটি প্রধান সম্প্রদায়, একটি হলো হিন্দু আর একটি হলো মুসলমান। এই দুটি সম্প্রদায় বা কমিউনিটির মধ্যে সাম্প্রদায়িক মনোভাব, সাম্প্রদায়িক আহ, পরস্পর বিরোধী বিদ্বেষ সম্প্রদায়গতভাবে এর ভিত্তিতে ভারতবর্ষের রাজনীতি বিভাজিত হয়। সাম্প্রদায়িক রাজনীতি হলো ধর্মের ভিত্তিতে, প্রকৃত ধর্মের ভিত্তিতে নয়, ধর্মীয় ভাবাবেগ, ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় কুসংস্কারকে কাজে লাগিয়ে একটি ধর্মের সঙ্গে আর একটি ধর্মের দ্বন্দ্ব বিদ্বেষ সৃষ্টি করা, এবং উভয় ধর্মের মানুষের মধ্যে এটা সৃষ্টি হয় এবং এই উভয় ধর্মের মানুষের মধ্যে এরকম মনোভাব তৈরি হয় যে নিজের ধর্মই বড় আর অন্য ধর্ম ছোট বা খারাপ। এই ভাবনা থেকে দুই ধর্মের মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ, তা থেকে দাঙ্গা সম্প্রদায়গতভাবে এবং সংঘাত সৃষ্টি হয়। এটা ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখি যে ভারত স্বাধীনতার পরে দেখা দিয়েছে এবং বর্তমানেও ধর্মের ভিত্তিতে রাজনীতি চলছে। কিন্তু এই ধরনের বিভাজন, ধর্মের ভিত্তিতে বিভাজন, এটা মানব জীবনের পক্ষে অপরিহার্য নয় বা এটা থাকা কাম্য নয়। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেছে এবং তাদের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থান, এটাই হলো কাম্য, এটাই গণতান্ত্রিক অবস্থা সৃষ্টিকারী। কিন্তু ব্রিটিশ সরকার ভারতবর্ষে, তোমরা জানো যে 1757 সাল থেকে 1947 সাল, অর্থাৎ 190 বছর ধরে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে রাজত্ব করেছে। এর মধ্যে ব্রিটিশ শাসন দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম 100 বছর 1757 থেকে 1857 মহাবিদ্রোহের পর্যন্ত, এই 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসায়ী সংস্থা, সে ভারতবর্ষে এসে বিভিন্ন কৌশলে ভারতীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। আর তারই মধ্য দিয়ে ইংল্যান্ডে অবস্থিত ব্রিটিশ সরকার বা ইংরেজ সরকার ভারতকে শাসন করেছে এই 100 বছর, এবং বিভিন্ন চার্টার আইনের মাধ্যমে। পরবর্তীকালে যখন মহাবিদ্রোহ হলো, তখন ভারতের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, জাতীয় ভাবনা, জাতীয়তাবাদ সৃষ্টি হয়। এটা ব্রিটিশ সরকার বুঝতে পেরে কোম্পানিকে বাণিজ্যের দায়িত্ব দিয়েছে, আর কোম্পানির হাত থেকে সরাসরি ভাবে ব্রিটিশ সরকার শাসনভার নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে, একাধিক ভারত শাসন আইনের মাধ্যমে ভারতকে সরাসরি ইংল্যান্ড থেকে শাসন করেছে এই 90 বছর ধরে। তাহলে 190 বছর। এই সময়ে ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে দুটি প্রধান সম্প্রদায়, একটা হলো হিন্দু সম্প্রদায় আর একটা হলো মুসলিম সম্প্রদায়। এই দুই সম্প্রদায় এই সাম্প্রদায়িকতা সৃষ্টির ক্ষেত্রে কতটা দায়ী, এবং ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন গভর্নর, বিভিন্ন এবং ব্রিটিশ সরকার সরাসরি ভাবে কিভাবে ভারতের সাম্প্রদায়িকতার রাজনীতি সৃষ্টি করেছে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করেছে, সেইটা নিয়ে আজকের আলোচনা। সাম্প্রদায়িকতা মানুষের জীবনে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য নয়, কাম্য নয়, এটা অগণতান্ত্রিক। সব সম্প্রদায়ের মানুষেরই ক্ষতি করে।
সম্প্রদায়ের ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠা, সম্প্রদায়ের ভিত্তিতে আইন তৈরি হলে, সেটা কার্যকরী করলে একটা সম্প্রদায়ের সব মানুষের ভালো হয় না। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সুযোগ সুবিধা সবকিছু পায় না সাম্প্রদায়িক ভিত্তিতে আইন তৈরি হলে, সাম্প্রদায়িক ভিত্তিতে রাষ্ট্র তৈরি হলে। তা কিন্তু হয় না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি উভয় সম্প্রদায়ের মধ্যে বা একাধিক সম্প্রদায় একটা ভূখণ্ডে বা একটা রাষ্ট্রের মধ্যে থাকলে তাদের মধ্যে সম্প্রীতিতে বসবাস করবে, এটাই কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার একটা কৌশল, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে অপরিহার্য। যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহাবস্থান থাকবে। পৃথিবীতে ধর্মের ভিত্তিতে বিভাজন, এটা কিন্তু আদিকাল থেকে ছিল না। ধর্মের ভিত্তিতে বিভাজন বিভিন্ন ধর্মীয় অবতারের আবির্ভাবের ফলে, খ্রিস্টান ধর্মের যিশুর আবির্ভাব, মুসলিম ধর্মের মোহাম্মদ নবীর আবির্ভাব, আবার সিন্ধু নদের অববাহিকায় যারা বসবাস করে, সিন্ধুকে গ্রিকরা হিন্দু বলে উচ্চারণ করত, এই অববাহিকায় যারা বসবাস করে, এবং আর্য যুগে থেকে যে সম্প্রদায় ভারতবর্ষে বসবাস করে, হিন্দু নামে সনাতন ধর্মের মানুষ বলা হয়। এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ আমলে এবং তার আগে থেকে বসবাস করে, এবং বিদেশি শাসন ভারতবর্ষে এসছে। মধ্যযুগে নতুন শাসক, বিদেশি শাসক মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে, এবং সেখানে কোন শাসক ধর্মের ভিত্তিতে দেশ চালিয়েছেন ভারতবর্ষকে, আবার কেউ ধর্মনিরপেক্ষ ভাবেও দেশ চালিয়েছে। তাহলে আমরা দেখব যে ধর্ম নিরপেক্ষতা এটা খুব ভালো। ধর্মীয় মনোভাবটা কিন্তু, ধর্মীয় মনোভাব, ধর্ম ভালো, বিবেক অনুযায়ী ধর্ম পালন ভালো, কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষের বিভাজন, সম্প্রদায়ের বিভাজন, এটা কিন্তু কাম্য নয়। এটা প্রগতির বৈশিষ্ট্য হতে পারে না। এটা একটা রক্ষণশীল একটা মনোভাব, প্রগতি বিরোধী, যুক্তির বিরোধী, মানব সভ্যতাকে পিছিয়ে নিয়ে যায়, রাষ্ট্রীয় কাঠামোকে পিছিয়ে নিয়ে যায়, অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সব ক্ষেত্রে পিছিয়ে নিয়ে যায় ধর্মীয় গোড়ামি। কিন্তু ধর্ম যেটা প্রকৃত, বিভিন্ন সম্প্রদায়ের যে ধর্ম, সেগুলো থাকা কাম্য। যাই হোক, আজকের ভিডিওতে আমি পয়েন্ট উল্লেখ করেছি, তার ভিত্তিতে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি হয়েছে কি কি কারণে, সেই কারণগুলো আজকে ভিডিওর আলোচনা। প্রথমে আমরা দেখব যে বারাণসীতে প্রথম 1809 সালে সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা দিয়েছে। সাম্প্রদায়িক সংঘর্ষ মানে বারাণসীতে এখানে হিন্দু আর মুসলিম এই দুইটি সম্প্রদায়ের মধ্যে। আমি আগেই বলেছি, এই ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ আমলে, ব্রিটিশের উপনিবেশ ভারতে, সেখানে দুটি সম্প্রদায়, প্রধানত হিন্দু ও মুসলমান, 1809 বারাণসীতে সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি হয়। সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি কোথায়? বারাণসীতে। তারপর 1886 সালে, 1885 সালে লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। সম্প্রদায় সংঘর্ষ, মারামারি, লড়াই, এটা ভারতবর্ষের ব্রিটিশ শাসনকালে দেখা গিয়েছে 1885 সালে লাহোরে। দিল্লিতে 1886 সালে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা দিয়েছে। এছাড়া আম্বালা, লুধিয়ানা তে 1889 সালে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে।
বিহারে 1893 সালে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছে। কলকাতাতে 1897 সালে সাম্প্রদায়িক সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। ফ্রান্সিস রবিনসন বলেন যে রাজনৈতিক প্রাধান্যের জন্য শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু মুসলমান তারা সংঘর্ষে মেতে ওঠে। ফ্রান্সিস রবিনসন তিনি বলছেন যে হিন্দু হোক আর মুসলমানই হোক, যারা মিডিল ক্লাস শিক্ষিত বুদ্ধিজীবী, তারা এই সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেয়, সাম্প্রদায়িক দাঙ্গায় মেতে উঠে। কারণটা কি? কারণটা হচ্ছে তারা রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়, নিজেদের রাজনৈতিক ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য সম্প্রদায়কে উস্কানি দেয়, সংঘর্ষে লিপ্ত করে। সেখানে হিন্দু বুদ্ধিজীবী মধ্যবিত্ত শ্রেণী এই ভূমিকা পালন করে, আবার মুসলিম ও বুদ্ধিজীবী শ্রেণী এই ভূমিকা পালন করে। তবে আমরা নিরপেক্ষ বিচারে একটা কথা বলবো, হিন্দু সম্প্রদায়ে যারা ধনী ব্যক্তি গরিবদের শোষণ করার জন্য দাঙ্গার ফলে গরিব মানুষের ক্ষতি হয়। দাঙ্গার ফলে হিন্দু জমিদার, হিন্দু সম্পদশালী তাদের ক্ষতি হয় না। দাঙ্গার ফলে হিন্দু মুসলিম জমিদার, মুসলিম ধনী তাদের ক্ষতি হয় না, তাদের ক্ষতি কম হয়। তারা উস্কানি দিয়ে কৃত্রিম ভাবে এই দাঙ্গা সৃষ্টি করে। যাই হোক, ভারতবর্ষের রাজনীতিতে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন সময়ে দেখা দিয়েছে, সেটা আমরা আলোচনা করলাম। এক নাম্বার কারণ এই সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবর্তে সাম্প্রদায়িক বিদ্বেষ, দ্বন্দ্ব, সংঘর্ষ, মারামারি, কাটাকাটি এটার দেখা দিয়েছে সম্প্রীতির পরিবর্তে। এর একাধিক কারণ। এক নম্বর, ব্রিটিশ সরকারের ইন্ধন, ব্রিটিশ ইন্ধন। দেখো, ব্রিটিশ সরকার তারা ভারতবর্ষকে শাসন করতে চাই, তাদের শাসনকে বজায় রাখতে চাই, শাসনের নামে অত্যাচার করে, শোষণ করে, নিপীড়ন করে, আর ভারতবর্ষের ভূখণ্ড থেকে সম্পদ লুটেপুটে নিজের দেশে নিয়ে গিয়েছে। আর সেই কারণে সেটাকে অব্যাহত রাখার জন্য তারা ইন্ধন জুগিয়েছে। একদিকে মুসলমানদের ইন্ধন জুগিয়েছে, আর একদিকে হিন্দু সম্প্রদায়কে, কমিউনিটিকে, হিন্দু জাতি নয়, মুসলিম জাতি নয়, হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি, দুই সম্প্রদায়, এই দুই সম্প্রদায়কে উস্কানি দিয়েছে। বহু প্রমাণ আছে। তাহলে দেখা যায় 1891 সালে কলকাতায় তোমার ব্রিটিশরা ইন্ধন দিয়েছে, একদিকে মুসলমানদের ইন্ধন দিয়েছে, অন্যদিকে হিন্দুদের উস্কানি দিয়েছে। এই ইন্ধন বা উস্কানির ফলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে। 1896 সালে বকরি ঈদের দিন কলকাতার কাছে গার্ডেন রিচে টিটাগড়ে, কলকাতার কাছে টিটাগড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। হিন্দু এবং মুসলমানের মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা। রিষড়া, বরানগর, কাকিনাড়া পাটকল শ্রমিকদের মধ্যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। লন্ডন টাইমস পত্রিকা উল্লেখ করে 14/1/1889 সালে যে এই সমস্ত দাঙ্গার কথা উল্লেখ আছে। তাহলে আমরা দেখছি ব্রিটিশ সরকার উপনিবেশিক সরকার, এ সরকার ভারতের স্বাধীন সরকার নয়, এই সরকার ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার। এই সরকার বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ক্ষেত্রে ইন্ধন জুগিয়েছে। এখানে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক দাঙ্গা উভয় সম্প্রদায়ের বা একাধিক সম্প্রদায়ের যে মাথায় থাকে, যারা ধনী, যারা অর্থনৈতিক দিক থেকে লাভবান হবার জন্য রাজনৈতিক আধিপত্য বিস্তার করবার চেষ্টা করছে, তারা কিন্তু সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে। সুতরাং সাম্প্রদায়িকতা
সাম্প্রদায়িকতা এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করে তাদের অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করে। তাই আমরা একটা বলবো যে সাম্প্রদায়িক দাঙ্গা ক্ষেত্রে ব্রিটিশ সরকারের একটা বিরাট ভূমিকা ছিল। নেক্সট 2, সাম্প্রদায়িকতার উন্মেষ। একজন মার্ক্সবাদী ঐতিহাসিক বিপান বিপিন চন্দ্র পাল বিপান চন্দ্র পাল বলেছেন ভারতের জাতীয় মুক্তি আন্দোলনের শুরু থেকেই সাম্প্রদায়িক সমস্যা রাজনৈতিক রূপ ধারণ করে। ভারতবর্ষের জাতীয় আন্দোলন, তোমরা জানো যে 1857 সালের আগে বহু ছোট ছোট আঞ্চলিক আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, কিছু ধর্মীয় আন্দোলন হয়েছে। ধর্মীয় আন্দোলন হলো সেটা প্রকৃতপক্ষে কৃষক আন্দোলন, দরিদ্র কৃষকদের আন্দোলন, জমিদারদের বিরুদ্ধে, কোম্পানি সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই আন্দোলনগুলির মধ্যে বিভিন্ন আন্দোলনের মধ্যে যোগাযোগ ছিল না, বিভিন্ন আন্দোলনের ধারার মধ্যে মিল ছিল না। সুতরাং এই আন্দোলনগুলোকে আমরা জাতীয় আন্দোলন বলবো না, কিন্তু মহাবিদ্রোহে গোটা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, কোম্পানি সরকারের বিরুদ্ধে, এক কথায় তখন কোম্পানি সরকার ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন স্তরের মানুষ, জমিদার, পাইকদার, তালুকদার, তোমার মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে বুদ্ধিজীবীরা এই মহাবিদ্রোহকে সাপোর্ট করেনি, অংশও নেয়নি। কিছু কৃষক, কিছু শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই আন্দোলন হয়েছে এবং গোটা ভারতবর্ষে প্রায় ছড়িয়ে পড়িয়েছে। সুতরাং এই যে জাতীয়তাবাদী আন্দোলন, এই জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে সাম্প্রদায়িকতা দেখা দিয়েছে। বিপিন চন্দ্রের এই যে বক্তব্য, মার্ক্সবাদী ঐতিহাসিক, মহাবিদ্রোহকে মুসলমানদের বিদ্রোহ বলে উপহাস করেছে ভারতবর্ষের যারা হিন্দু শিক্ষিত বুদ্ধিজীবী, তারা কিন্তু মহাবিদ্রোহকে সাপোর্ট করেননি সাপোর্ট। কেননা এটাকে মুসলিম কমিউনিটির বিদ্রোহ বলে। এবং ব্রিটিশ সরকার কিন্তু এই সময়ে মুসলিম কমিউনিটির উপরে রেগে গিয়েছিল, তিক্ত হয়েছিল। তার কারণ মহাবিদ্রোহের ভূমিকা ছিল সিপাহীদের অধিকাংশ ছিল মুসলিম কমিউনিটির। তাই এই সময়ের পর থেকে জাতীয় আন্দোলন আরো দানা বাঁধতে থাকে। এই জাতীয় আন্দোলনকে নষ্ট করবার জন্য বা প্রতিরোধ করবার জন্য ব্রিটিশ সরকার তার নিজেদের সেফটি ভালভ হিসাবে, অর্থাৎ জাতীয় আন্দোলনকে প্রতিরোধের ঢাল হিসাবে জাতীয় কংগ্রেস 1885 সালে তৈরি করেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এবং এই জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে মুসলিমদের বোঝায় বড়লাট ডক্ট্রিন যে এটা হলো হিন্দুদের সংগঠন। তাহলে এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, সাম্প্রদায়িকতার উন্মেষ ঘটেছে। বিপিন চন্দ্র তিনি বলেন যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বার্থে অন্যের উপর নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ চাপিয়ে দেয়। বিপিন চন্দ্র বলেন যে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য, অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধি করবার জন্য উভয় সম্প্রদায়ের কিছু মানুষ তারা কিন্তু সাম্প্রদায়িকতাকে উস্কানি দেয়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তাহলে আমরা একথা বলতে পারি যে রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়। এটা সাম্প্রদায়িকতার একটা কারণ এবং এটা প্রধান কারণ যে অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য বিভিন্ন সম্প্রদায়ের যারা সম্পদশালী তারাই কিন্তু এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। 3 নাম্বার, ব্রিটিশ ভারতবর্ষে সাম্প্রদায়িকতা সৃষ্টিতে হিন্দুদের একটা ভূমিকা ছিল। হিন্দুরা অসহিষ্ণু, নিজেদের বড় ভাবে, মুসলমানদের ছোট ভাবে। আর একটা কথা বলি,
আজকের ভিডিওতে আমি একাডেমিক ওয়েতে আলোচনা করব। আমার ভিডিও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রছাত্রী তোমরা দেখবে বা বাইরের মানুষও দেখবেন। তো আমি কোনো সাম্প্রদায়িক ভিত্তিতে আলোচনা করব না, যতটা পারি আমি নিরপেক্ষ একাডেমিক ওয়েতে আলোচনা করব। এখানে আমি যতটুকু পেয়েছি বিভিন্ন একাডেমিক ইয়ে থেকে, উৎস থেকে, সেভাবে আমি কিন্তু তুলে ধরবো। তাই আমার বিষয়টাকে কেউ একপেশী ভাবে নেবে না, আলোচনাটাকে। তাই হিন্দুদের ভূমিকা কি? হিন্দুদের মধ্যে অসহিষ্ণুতা কাদের উপরে? মুসলিমদের উপরে। হিন্দু ভাবাবে সাম্প্রদায়িকতা রাজনীতি সৃষ্টি করে। আমি হিন্দু, হিন্দু এই যে একটা, আমরা বড়, আমরা শিক্ষিত, আমরা এগিয়ে আছি, হিন্দু বলেই এগিয়ে আছি, তা না। অর্থনৈতিক দিক থেকে, সামাজিক শিক্ষার দিক থেকে যারা এগিয়ে যায় একবার, তারা ক্রমশই এগিয়ে যেতে থাকে। আর আমাদের ব্রিটিশ শাসনকালে যারা পিছিয়ে আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা, উপনিবেশিক শাসনের যে সিস্টেমগুলো আছে, তাতে যারা পিছিয়ে আছে তো পিছিয়ে আছে। সেখানে মুসলিম ধর্মের মানুষ অনেক পিছিয়ে আছেন। তাই তাই তাদের মুসলিম বলে চিহ্নিত না করে পিছিয়ে থাকা মানুষই মুসলিম এই ভেবে না ভেবে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামোর প্রেক্ষাপটে একটা সম্প্রদায় পিছিয়ে আছে, সেই সম্প্রদায়কে তুলতে গেলে অনুকূল রাজনৈতিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, অনুকূল অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে একটা, যারা এগিয়ে আছে যে সম্প্রদায়, তারা তাদের মধ্যে এরকম একটা ভাবাবেগ যদি কাজ করে যে আমরা হিন্দু বলে আমরা এগিয়ে আছি, আমরা হিন্দু বলে আমরা শিক্ষিত, হিন্দু বলে আমরা সামাজিক মর্যাদা আমাদের বেশি, তাই তুমি মুসলমান বলে তোমার সামাজিক মর্যাদা কম, তুমি মুসলমান বলেই অশিক্ষিত, তুমি মুসলমান দেখে গরিব, তুমি মুসলমান বলেই গরিব, এই ভাবনা হিন্দুদের মধ্যে, কিছু হিন্দুদের মধ্যে দেখা দিয়েছিল। আর এর ফলে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। এর ফলে আমরা দেখবো যে মেদিনীপুরে জাতি নির্ধারণ সভা 1897 সালে এই যে হিন্দু এই বিষয়টাকে হাইলাইট করেছে এরা। কেন্দ্রীয় মাহেশ্ব সমিতি 1901 সালে কেন্দ্রীয় মাহেশ্ব সমিতি, এটা হিন্দুদের একটা 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 সম্প্রদায়ের মধ্যে, জাতি বললে ভুল হবে, একটা সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন উপজাতি থাকে, বিভিন্ন বিভাজন থাকে জাতিগত ভাবে। হ্যাঁ, জাতিগত বিভাজন বলা হয় একে। একে কিন্তু একটা কমিউনিটির বিভাজন, একটা টোটাল জনগণের জনসমষ্টির বিভাজন নয়। তাহলে 1901 সালে এখানে দেখা যাচ্ছে যে মাহেশ্ব কেন্দ্রীয় মাহেশ্ব সমিতি 1901, ফরিদপুরে নবশূদ্র সমিতি, এইসব এরা, এই সমস্ত সমিতি হিন্দু হিন্দু সংগঠন, হিন্দু সম্প্রদায়ের কমিউনিটির সংগঠন, এরা কিন্তু হিন্দু হিন্দু বলে প্রচার করে, যার ফলে ভারতবর্ষে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের সংগ্রামশীল জাতীয়তাবাদের নেতা বাল গঙ্গাধর তিলক, যাকে তোমরা লোকমান্য তিলক বলো, তিনি কিন্তু গণপতি উৎসব পালন করেছেন, শিবাজি উৎসব পালন করেছেন। এগুলো হচ্ছে ধর্মের ভিত্তিতে শিবাজি উৎসব, গণপতি উৎসব, ধর্মীয় ভাবাবেগের ভিত্তিতে এই সমস্ত উৎসব পালিত হয়েছে। বিপ্লবীদের এবং বিপ্লবীদের গীতার কথা বলা হয়েছে, বিপ্লবীদের গীতার কথা বলা হয়েছে। তাহলে বিপ্লবীদের গীতার কথা বলা হলো, বিপ্লবীদের কোরআনের কথা কেন বলা হলো না? বিপ্লবীদের বাইবেলের কথা কেন বলা হচ্ছে না? কিন্তু যারা প্রকৃত বিপ্লবী, তারা কোরআনের ভালো আদর্শ, গীতার ভালো আদর্শ এবং বাইবেলের ভালো আদর্শকে তারা গ্রহণ করেছেন। তো যাই হোক, এখানে কিছু মানুষ আর কি, যেমন তিলকের কথা বলছি, গণপতি উৎসব, এটা একটা উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে হিন্দু জাগরণ সৃষ্টি করা হয়েছে। শিবাজি উৎসব, এটা শিবাজির যে আদর্শ মহারাষ্ট্রের, তার যে দেশপ্রেম, সেটাকে হাইলাইট করা হয়েছে। এখন এখানে এই যে একটা ধর্মের ভিত্তিতে উৎসব, ধর্মের ভিত্তিতে একটা আদর্শকে তুলে ধরা, এতে কি হয়েছে? এতে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন মহারাষ্ট্রের তিলকের গণপতি উৎসব, মহারাষ্ট্রের তিলকের ওই যে শিবাজি উৎসব,
এই উৎসবের মধ্যে দিয়ে যেটা প্রচার হয়েছে, একটা 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 দেশ প্রেমের কথা তুলে ধরা হয়েছে, সংগ্রামশীল জাতীয়তাবাদ সৃষ্টি করা হয়েছে, কিন্তু একটা ধর্মের উৎসব এইখানে অন্য সম্প্রদায়, অন্য কমিউনিটির মানুষ, তাদের মনে আঘাত হয়েছে। এটা সাম্প্রদায়িকতা সৃষ্টির একটা কারণ। 4 নাম্বার, মুসলিম তোষণ নীতি। দেখো, তোষণ নীতি কাকে বলে? তোষণ নীতি মানে দুটি সম্প্রদায়, একটা হলো হিন্দু আর একটা হচ্ছে মুসলমান। ব্রিটিশ সরকার কোনো সময় কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হিন্দুদের তোষণ করেছে, আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিমদের তোষণ করেছে। মুসলিমদের প্রশ্রয় দিয়েছে, উস্কানি দিয়েছে যে তোমাদের যে ধর্ম, এই তোমাদের ধর্ম ভালো ধর্ম, তোমরা এই হিন্দুদের সঙ্গে লড়াই করো না। হিন্দুদের সঙ্গে লড়াই করলে কি হবে? হিন্দুদের স্বার্থ সিদ্ধি হবে। হিন্দুরা শিক্ষায় শিক্ষিত, তারা 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 ধনশালী, তারা তারা অনেক বড় সমাজে, আর তোমরা পিছিয়ে আছো, তাই তোমরা পিছিয়ে থাকবে যদি হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাবি করো। তোমরা অনেক পিছিয়ে আছো, তোমাদের আলাদা করে লড়তে হবে, তোমাদের আলাদা লড়তে হবে। এইটাই হলো মুসলিম তোষণ নীতি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার, সাম্রাজ্যবাদী উপনিবেশিক ব্রিটিশ শাসক শ্রেণী ভারতে সাম্প্রদায়িক নীতি গ্রহণ করেছেন। এখন দেখো, এই যে ব্রিটিশ সরকার তোষণ নীতি গ্রহণ করেছে, কারণ যে স্যার সৈয়দ আহমদকে ব্রিটিশ সরকারের বড় পদে চাকরি দিয়েছিলেন। ব্রিটিশ সরকার যখন মহাবিদ্রোহ হলো, তখন মুসলমান সম্প্রদায়কে খারাপ চোখে দেখতে লাগলো। কিন্তু এবং খারাপ চোখে দেখলে, এবং স্যার সৈয়দ আহমদ, যার আবির্ভাব কাল হচ্ছে 1806 থেকে 1817 থেকে 1898। তো এই সময়ে স্যার সৈয়দ আহমদ খান প্রথমে বলেছিলেন যে ভারতবর্ষে একটাই জাতি বসবাস করে, দুটি জাতি নয়, তিনটি জাতি নয়, একটাই জাতি, ভারতীয় জাতি। ভারতীয় জাতি এমন একটা একটা বিবাহিতা নববধূর দুটি চোখ, সুন্দর চোখ, একটা হলো মুসলমান আর একটা হচ্ছে হিন্দু। তাহলে একটা জাতি দুটি চোখ, একটা হলো হিন্দু আর একটা মুসলমান। হিন্দুরা গঙ্গা যমুনাকে পবিত্র, গঙ্গা যমুনার জলকে পবিত্র বলে পান করে, স্নান করে, আর মুসলমানরা গঙ্গা যমুনার জলকে পবিত্র বলে মনে করে। একই বাতাস থেকে হিন্দু মুসলমান সবাই শ্বাস প্রশ্বাস নেয়। একই ভারতবর্ষের ভূখণ্ডের ফসল হিন্দু খাবার হিসেবে ব্যবহার করে, মুসলমানরাও খাবার হিসেবে ব্যবহার করে। একই বাতাস, তার থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। সুতরাং এখানে বিভাজনের কোনো প্রশ্ন উঠতে পারে না, বিভাজনের প্রশ্ন উঠতে পারে না। হিন্দু মুসলমান একটাই জাতি, কিন্তু হিন্দু আর মুসলমান দুটি কমিউনিটি। স্যার সৈয়দ আহমদের এই আদর্শ মহান আদর্শ, কিন্তু স্যার সৈয়দ আহমদ যখনই আলাদা হয়ে গিয়েছেন, কংগ্রেসের কিছু নেতা সাম্প্রদায়িক মনোভাব দেখান, এবং তাদের ব্যবহারের কারণে সৈয়দ আহমদ আলাদা দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। হিন্দু আর মুসলমান এক জাতি নয়, ভারতবর্ষের জাতি দুটো, এক জাতির অন্তর্ভুক্ত নয় হিন্দু মুসলমান, দুটো জাতি, একটা হলো হিন্দু জাতি আর একটা হচ্ছে মুসলিম জাতি। হিন্দু কমিউনিটি নয়, মুসলিম কমিউনিটি। এই বক্তব্য যখন তুলে ধরেন 1890 দশকের মাঝামাঝি সময়ে, তখন ব্রিটিশ সরকার মুসলিমদের প্রতি সিম্প্যাথি দেখান। এটাই তোষণ নীতি। এক সময় মুসলমানকে বলছে খারাপ, আর একটা সময়ে ব্রিটিশ সরকার বলছে মুসলমানরা ভালো ভালো। স্যার সৈয়দ আহমদের যে ওয়ান নেশন, এক জাতি তত্ত্ব, সেটাকে ভালো, সে যতদিন ছিল ততদিন মুসলমান সম্প্রদায় ব্রিটিশ সরকারের কাছে খারাপ ছিল। যখন বড়লাট ডাফরিন সহযোগিতা করলো সৈয়দ আহমদের দ্বিজাতি তত্ত্ব রচনার ক্ষেত্রে, দ্বিজাতি তত্ত্ব, যে ভারত স্বাধীন হলে একটা রাষ্ট্র হবে মুসলমানদের রাষ্ট্র,
আর একটা রাষ্ট্র হবে হিন্দু অধ্যুষিত রাষ্ট্র। এটা হলো দ্বিজাতি তত্ত্ব, একটা জাতি নয় দুটো জাতি। ওকে, তাহলে এই সময় ব্রিটিশ সরকার এই মুসলমানদের তোষণ করতে লাগলো এই কারণে। এবং এই কারণে কি করলো ব্রিটিশ সরকার 1909 সালে তোমার কি করলো, মরলিমিট সংস্কার আইন পাশ করে মুসলমানদের স্বায়ত্ত শাসনের অধিকার দিল, নির্বাচনে আসন সংরক্ষণের অধিকার দিল ধর্মের ভিত্তিতে, যে সংখ্যালঘু মুসলমানদের আসন সংরক্ষণ দেওয়া হবে। 1919 সালে মন্টেগু সেন্সফোর্ড আইনে, অর্থাৎ এটা ভারত শাসন আইন, এই আইনেও কিন্তু আসন সংরক্ষণের কথা বলল। 1935 সালের ভারত শাসন আইনেও আসন সংরক্ষণের অধিকার দিল মুসলমানদের। তাহলে এখানে দেখা যাচ্ছে এইটাই হলো একটা ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষণ। এবং এবং 1906 সালে যখন স্যার সৈয়দ আহমদ খানের দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে 1906 সালে ঢাকার নবাব সলিমুল্লাহের প্ররোচনায় আগা খা মুসলিম লীগ সংগঠন তৈরি করলো মুসলিম ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করবার জন্য। এবং সেখানে তোমার তারা দাবি তুললো যে আসন সংরক্ষণ দিতে হবে। আর সেই দাবির ভিত্তিতে মুসলিম লীগের সেই দাবির ভিত্তিতে 1909 সালে মরলিমিন্টো সংস্কার আইন ব্রিটিশ সরকার ব্রিটিশ পার্লামেন্টে পাশ করলো। এবং এই আইনের মধ্য দিয়ে তোমার মুসলিমদের আসন সংরক্ষণের অধিকার দিল। পরবর্তীকালে আমি বললাম যে 1919-এ মন্টেগু সেন্সফোর্ড আইন, দিস ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, এর মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হলো। এবং এটাকে বলা হচ্ছে মুসলিম তোষণ নীতি। নেক্সট হচ্ছে 6, বিভাজন ও শাসন নীতির প্রথম প্রয়োগ। বিভাজন এবং শাসন নীতি। দেখো, ভারতবর্ষে কোম্পানি সরকার ছিল, ব্রিটিশ পার্লামেন্টে তৈরি একাধিক চার্টার আইনের মাধ্যমে 1773, 1793, 1813, 1833, 1853 এই কটি সনদ আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টে তৈরি আইন, এই আইনের মধ্য দিয়ে কোম্পানিকে সামনে রেখে কোম্পানির মাধ্যমে ভারতকে ব্রিটিশ সরকার চালিয়েছে। দেখো, এই যে সময়, এই সময়ে কিন্তু বিভাজনের যে রাজনীতি প্রয়োগ করেনি, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। কাদের মধ্যে ভাগ? একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, ভাগ করে দাও, ভাগ করে দাও। এই 100 বছরে কেন চেষ্টা করলো না? এই 100 বছরে এই বিভাজন তাদের কাছে প্রাসঙ্গিক ছিল না। এই 100 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ 1855, চোয়ার বিদ্রোহ মেদিনীপুর বিভিন্ন এলাকাতে, পাইক, কৃষক, জমিদার, এই তিনটি একদিকে হয়েছিল কিন্তু। আর বিভিন্ন কৃষক বিদ্রোহে জমিদারদের বিরুদ্ধে, সেখানে প্রধানত হিন্দু জমিদার, ওয়াহাবি আন্দোলন জমিদারের বিরুদ্ধে, কোম্পানি সরকারের বিরুদ্ধে ওয়াহাবি আন্দোলন। ওকে, তাহলে আমরা দেখি যে তখন ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো ভারতবর্ষকে, সেই নীতিটা কিন্তু ব্রিটিশ সরকার চালু করেনি। আমরা দেখলাম যে কোম্পানি সরকার, তুমি ব্যবসা ভালো বুঝো, তুমি দেশ পরিচালনা ভালো বুঝো না। তুমি 100 বছর চালালে, অনেক বিদ্রোহ দেখা দিয়েছে, ছোট ছোট বিদ্রোহ দেখা দিয়েছে আঞ্চলিক ভিত্তিতে, কিন্তু বিদ্রোহীদের মধ্যে এক একটা অঞ্চলের মানুষের মধ্যে ভূখণ্ড প্রেম, দেশপ্রেম, ত্যাগের, লড়াই করার ক্ষমতা, লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে। আর এটা যদি সামগ্রিক রূপ নেয় তাহলে কিন্তু ব্রিটিশ সরকারের ভিত নড়ে যাবে, ব্রিটিশ শাসন আর থাকতে পারবে না ব্রিটিশ সরকার। তাই কি করতে হবে? তাই কোম্পানি, তুমি ব্যবসা ভালো বুঝে ব্যবসা করো। মহারানী ঘোষণাপত্রে দিয়েছিলেন, ব্রিটিশ পার্লামেন্টে মহারানী ঘোষণাপত্রে
যে ক্ষমতা কোম্পানির হাত থেকে নিয়ে নিতে হবে আর ব্রিটিশ সরকারকে গ্রহণ করতে হবে, ব্রিটিশ সরকার অন্যভাবে এবং অন্য আইন পাশ করতে হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, 1858 সালে প্রথম ভারত শাসন আইন। এবং এখানেও কিন্তু আপাত দৃষ্টিতে কিছু কিছু রদবদল মহারানী পরিবর্তন করতে কিছু কিছু পরিবর্তন করতে বলেছিলেন। যেমন ভারতবর্ষের মানুষের মধ্যে সামাজিক যে সেন্টিমেন্ট, সংস্কারমূলক কাজ এখন ব্রিটিশ সরকারকে করলে হবে না। সংস্কারমূলক কাজকে ভারতবর্ষের মানুষ, বাংলা তথা ভারতের মানুষ মেনে নিচ্ছে না। তাই সংস্কার ভালো, প্রগতি আছে, কিন্তু মানুষ বুঝছে না এদের মধ্যে কনজারভেটিভনেস আছে, তাই এটা করা হবে না। বিদ্যাসাগরের দাবির ভিত্তিতে 1856 সালে বিধবা বিবাহ আইন সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। রামমোহনের আন্দোলনের চাপে পড়ে লর্ড উইলিয়াম বেন্টিং 1929 সালে যে সতীদাহ রদ আইন পাশ করেছিলেন এবং সেই আইনকে প্রয়োগ হয়েছিল, সেটা কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থাতে ভালো মনে হয়নি। তাই এই প্রগতিমূলক কাজ বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু ব্রিটিশ সরকার মাথায় রেখেছিল যে ইংল্যান্ডে পার্লামেন্ট, তাই 1861 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ভারতের বিভিন্ন ধর্ম জাতির স্বার্থে এই আইন প্রয়োগ করা হলো। আর এখানে কিন্তু হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি তারা চালু করলো। হ্যাঁ, 1861 সালে এটা কিন্তু ভারত শাসন আইন, ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কিন্তু এটার নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল, এটা কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে বিভাজনের রাজনীতি এই আইনের মাধ্যমে চালু হয়ে গেল। 1871 সালে হান্টার দি ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থ লিখেছেন। হান্টার 1871 সালে দি ইন্ডিয়ান মুসলিম গ্রন্থে মুসলিমদের মধ্যে যে বেকারের কথা তুলে ধরেছে, তাদেরকে তাদের তাদের শিক্ষিত করতে হবে। কিন্তু তারা কি এই হান্টার কি সত্যি সত্যি মুসলমানদের শিক্ষিত করতে চান? আসলে মুসলমানদের হিন্দুদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে, এটাই হলো তার মূল উদ্দেশ্য ছিল। যাই হোক, এখানে এই বইটি, এই যে হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস, এই গ্রন্থটা মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। তাহলে আমরা দেখছি ব্রিটিশ সরকার 1857 সালে মহাবিদ্রোহের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন, 1858 সালে প্রথম ভারত শাসন আইন কার্যকরী হয়। কোম্পানির হাত থেকে সরাসরি ভাবে ব্রিটিশ সরকার শাসন ভার গ্রহণ করেছে এই আইনের মাধ্যমে, এবং এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আইন তৈরি করে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব তৈরি করে। তাই এক্ষেত্রে 1871 সালে লেখা হান্টার লিখেছেন দি ইন্ডিয়ান মুসলমানস, এই গ্রন্থে যে বক্তব্য উল্লেখ করেছেন তাতে মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। যোগেশ চন্দ্র বাগলে বলেছেন হান্টারের এই বইটা মুসলমানদের কাছে হাদিসের মতো। হাদিস কাকে বলে? কোরআনে যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন গুলোকে গুরুত্ব দেওয়া। তাই হাদিসে আছে বলা যায়, কোরআনে আছে, ধর্মগ্রন্থে আছে। তাই মুসলমানরা এটাকে হাদিস মনে করেছে, তাদের ধর্মগ্রন্থ মনে করেছে দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটাকে। নেক্সট, 7 নাম্বার, লর্ড মেও বিভেদ নীতি গ্রহণ করেন। 1871 সালে মেও গভর্নর, ভারতবর্ষের গভর্নর। একটা কথা মনে রাখবা, প্রথম বাংলার গভর্নর তিনি হলেন গোটা ভারতের গভর্নর। 1773 সালের চার্টার আইন ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হয়। এই চার্টার আইনের মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব পদের অবসান হয়, গভর্নরের পদ সৃষ্টি হয়। এই প্রথম গভর্নর ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস ভারতের গভর্নর, একদিকে বাংলার গভর্নর, এবং
1773-এর চার্টার আইন, 1793-এর চার্টার আইন, সনদ আইন, 1813 সালের চার্টার আইন, এসব আইনে কিন্তু বাংলার গভর্নর ভারতের গভর্নর। প্রতি 20 বছর পর পর এই চার্টার আইন তৈরি হয়েছে। তাহলে 1813, 1833-এ আবার চার্টার আইন তৈরি হলো। 1833 সালে যে চার্টার আইন, তাতে বলা হলো যে বাংলার গভর্নর এই পদটা অবলুপ্ত হলো, ভারতের গভর্নর, বাংলার গভর্নর এই কথাটা উঠে গিয়ে ভারতের গভর্নর। ভারতের গভর্নর হচ্ছে গোটা ভারতবর্ষের গভর্নর। বাংলার গভর্নর গোটা ভারতবর্ষের গভর্নর ছিল। 1833-এ সনদ আইনে বাংলার গভর্নরের পদ অবলুপ্ত করে ভারতের গভর্নরের পদ সৃষ্টি হলো। তাই লর্ড উইলিয়াম বেন্টিং 1828 সালে গভর্নর হন। তিনি 1828 থেকে 1833 এই সময়ে হচ্ছে বাংলার গভর্নর তথা ভারতের গভর্নর ছিলেন। আর 1833 থেকে 1835 এই সময়ে তিনি ছিলেন ভারতের গভর্নর। আর পরবর্তীকালে যারা গভর্নর হয়েছে তারা ভারতের গভর্নর। তাই এখানে আমরা বলবো যে 1871-এ যে গভর্নর, 1878-71 যে গভর্নর, তিনি হলেন ভারতের গভর্নর। ভারতের গভর্নর কবে থেকে চালু হলো আমি আলোচনা করলাম। এই গভর্নর হচ্ছে লর্ড মেয়ো। মেয়ো হচ্ছে বিভেদ নীতি চালু করেছেন। বিভেদ কাদের মধ্যে? বিভেদ হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ। 1871-এ মেয়ো মুসলমানদের একটি অংশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতি চালু করেন। মেয়ো বলেন ভারত দারুল ইসলাম, ভারত হচ্ছে দারুল ইসলাম নয়। দারুল ভারতকে দারুল ইসলাম না বলে দারুল হাব বলে প্রচার করেন। এতে এতে ওহাবিরা ক্ষুব্ধ হন। দেখো, ওহাবি মানে নবজাগরণ। মুসলমান ধর্মের মধ্যে যে গোড়ামি আছে সেই গোড়ামির বিরোধিতা। তাহলে এই যে নবজাগরণ যাদের মধ্যে আছে এই মুসলমানদের মধ্যে, তারা কিন্তু ব্রিটিশ সরকারের এই চালাকিটা, গভর্নর মেয়র এই লর্ড মেয়র এই বিভেদ নীতিটাকে বুঝতে পেরেছে, কিন্তু সাধারণ মুসলমান বুঝতে পারেনি। তাই তাই ভারতকে মানে ভারতের মুসলমানদের প্রতি এমন একটা উস্কানি বক্তব্য, যে বক্তব্য এটা হচ্ছে মুসলমানদের একটা পবিত্র ভূমি, কিন্তু ভারত সেইভাবে মুসলমানদের রক্ষা করছে না। তাই তাই ভারতকে মুসলিম জাতির মুসলিম কমিউনিটির একটা ভালো যাতে পরিবেশ তৈরি হয় তার চেষ্টা করতে হবে, এ কথা গভর্নর মেয়ো এই কথা বলেছেন। তাই তিনি কিন্তু এই তিনি এই বিভেদ নীতিটা চালু করেছেন। কে? লর্ড মেয়র বিভেদ নীতি। এটা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। 8, রিপনের বিভেদ নীতি। রিপনকে দেখো, রিপনের আগে গভর্নর ছিলেন কে? ভারতবর্ষের সচিব বা গভর্নর ছিলেন, সচিব নয়, গভর্নর ছিলেন হচ্ছে রিপন, ভুল হলো, লিটন। রিপনের আগে কে ছিলেন? লিটন ঘোর সাম্রাজ্যবাদী। ঘোর সাম্রাজ্যবাদী এই কথাটা বলছি, সংবাদপত্রের, দেশীয় সংবাদপত্রের যে স্বাধীনতা ছিল তা কিন্তু লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তৈরি করে, অ্যাক্ট মানে আইন, ভার্নাকুলার প্রেস দেশীয় সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় পত্রিকা প্রকাশ করা যাবে না, এটা নিষিদ্ধ ঘোষণা করল। অস্ত্র আইন পাশ করলেন লিটন। অস্ত্র আইন পাশ করলে, অস্ত্র আইনে কি বলা হলো? অস্ত্র আইনে বলা হলো আর্মস অ্যাক্ট। এর মধ্যে দিয়ে বলা হলো যে ভারতের অস্ত্র রাখতে পারবে না, লাইসেন্স করে অস্ত্র রাখতে, পরিবারের নিরাপত্তার জন্য সেই অধিকারটা লিটন কেড়ে নিলেন। তাই লিটন কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে খুব ক্ষতিকর, সাম্রাজ্যবাদী, ঘোর সাম্রাজ্যবাদী, ব্রিটিশ সরকারের পক্ষে খুব ভালো। এই লিটনের কথা আমি বলছি না। ইনি সাম্প্রদায়িকতা সৃষ্টির ক্ষেত্রে পদক্ষেপ দেননি। উনি যে দুটো খতরনাক কাজ করেছেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তৈরি করে এবং আর্মস অ্যাক্ট তৈরি করে, খুব ক্ষতি করেছে ভারতে। কিন্তু উনি একটা কমিউনিয়াল দৃষ্টিভঙ্গি, কমিউনিয়াল ভাব দেখাননি, কিন্তু তিনি ঘোর সাম্রাজ্যবাদী। যাই হোক, আমরা দেখলাম
যে সাম্প্রদায়িক বিভাজনটা তৈরি করছেন লর্ড রিপন। রিপন 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 কিন্তু দেখবে ইতিহাসে তোমরা পড়বা যে রিপন সংস্কারবাদী। এই যে সাহিত্য শাসন বলে না, সাহিত্য শাসন, লোকাল মানুষের হাতে ক্ষমতা দেওয়া, লোকাল সরকার তৈরি করা, সরকারের অংশ তৈরি করা, সরকার বলা বহু, তাদের হাতে ক্ষমতা দেওয়া, স্থানীয় মানুষের হাতে সাহিত্য শাসন, এটা কিন্তু রিপন দিয়েছিলেন। কিন্তু রিপন সাম্প্রদায়িকতা সৃষ্টির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। রিপন কি করেছিলেন? 1882 সালে একটি সংস্কার আইন রিপন পাশ করেন। তাতে মুসলিমদের পৃথক নির্বাচন এবং স্থানীয় স্বায়ত্ত শাসনের ক্ষমতা দিয়েছিল ধর্মের ভিত্তিতে। রিপন একটি আইন পাশ করেন 1882 সালে। এটাকে বলা হয় রিফর্মস অ্যাক্ট, সংস্কার আইন বাংলায়। মুসলমানদের আলাদা নির্বাচনের অধিকার দিয়েছিল আর স্থানীয় স্বায়ত্ত শাসনের সুযোগ দিয়েছিল। হান্টার কমিশন মুসলিমদের শিক্ষা এবং আর্থিক সুযোগ সম্প্রদায়ের ভিত্তিতে দিয়েছিলেন। দেখো, যে কোনো রাষ্ট্র ব্যবস্থাতে সম্প্রদায়ের ভিত্তিতে সুযোগ দেওয়া, সেটা কিন্তু সাম্প্রদায়িকতা সৃষ্টি করা। সে হিন্দু হোক, মুসলিম হোক, ধর্মের ভিত্তিতে কেন দেবো? যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঐক্যশ্রী সম্প্রদায়ের ভিত্তিতে সহযোগিতা করছে। এটা কিন্তু পরোক্ষভাবে অন্য সম্প্রদায়কে খেপিয়ে তোলা, আর যারা পাচ্ছে তারা খুশি হচ্ছে। আর সচেতন যারা, তারা জানে যে এতে সাম্প্রদায়িকতার বিষ আছে। কিন্তু মানুষ আর্থিক সুযোগ পেয়ে, দরিদ্র মানুষ তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু এটা ডিট ফল হচ্ছে কিন্তু সাম্প্রদায়িকতা। তাই ঐক্যশ্রীর পরিবর্তে অনৈক্যশ্রীতে পরিণত হয় যে কোনো রাষ্ট্র ব্যবস্থাতে। তাই আমরা হান্টারকে যেমন সমালোচনা করব, আজকের দিনে যারা শাসক তারাও কিন্তু ওই হান্টারের মতোই নীতি গ্রহণ করছে। তাই হান্টার সাম্প্রদায়িক ভিত্তিতে এডুকেশনকে চালু করলেন। আমাদের ভারতবর্ষের সংবিধানে সাম্প্রদায়িকতা আছে। কিরকম? ভারতবর্ষের সংবিধানের শিক্ষার অধিকার 29-30 শিক্ষা সাংস্কৃতিক অধিকার আছে। তো এখানে শিক্ষার অধিকারটা ভাষাগত সংখ্যালঘু আর ধর্মগত সংখ্যালঘুদের শিক্ষার অধিকার, এটা মৌলিক অধিকার। কিন্তু অন্যদের কেন দেওয়া হলো না? এটা তো সাম্প্রদায়িকতা। 2002 সালে এসে ভারত সরকারের মনে পড়লো, ভারত রাষ্ট্রের কর্ণধারদের মনে পড়লো যে রাইট টু এডুকেশন ধর্মের ভিত্তিতে নয়, সংখ্যালঘু ভাষার ভিত্তিতে নয়, সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে নয়, সার্বজনীন ভাবে সমস্ত মানুষের, সমস্ত ইন্ডিয়ানদের এই সুযোগ। 2002 পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট আইন পাশ করে 2002 21 ধারাতে যুক্ত করা হলো। 21 ধারায় রাইট টু লাইফ, জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার আছে মূল সংবিধানে। কিন্তু তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ভারতবর্ষের মূল সংবিধানে যে রাইট টু এডুকেশন, এটা সম্প্রদায়ের ভিত্তিতে দিয়েছে। দিস ইজ কমিউনালিজম। তাই এখানে হান্টার, আমরা বলবো যে হান্টার এডুকেশনটা দিচ্ছে কিন্তু ধর্মের ভিত্তিতে, এটা সাম্প্রদায়িকতা। এটা হান্টারের ভূমিকা আছে যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন। তাহলে রিপন যেমন সাম্প্রদায়িকতা জন্য এক সংস্কার আইন পাশ করেছেন, রিফর্মস অ্যাক্ট পাশ করেছেন, তেমনি তোমার হান্টার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করেছেন। এবার 1886 সালে সিভিল সার্ভিস পরীক্ষা, 1886 যে সিভিল সার্ভিস পরীক্ষা আজকে আমাদের ভারতবর্ষে ইউপিএসসি পরীক্ষা বলা হচ্ছে, আইএএস, এই সিভিল সার্ভিস পরীক্ষাতে তোমার এখানে আলাদাভাবে সুযোগ দেওয়ার কথা বলা হলো। সরকারি চাকরির পরীক্ষাতে এই এই সুযোগটা দেওয়ার কথা হচ্ছে। তাহলে সিভিল সার্ভিস পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষার কথা বলা হলো যে এখানে ধর্মের ভিত্তিতে এই পরীক্ষাটা হবে। 9 নাম্বার
মুসলিম আসন বন্টনে উদারতা। দেখো, মুসলিম আসন বন্টনে ব্রিটিশ সরকার উদারতা দেখিয়েছে। উদারতা দেখিয়েছে একটা সম্প্রদায়কে খুশি করবার জন্য। যে উদারতা, এর ভিত্তিতে অপর একটা সম্প্রদায় ক্ষুব্ধ হবে, এটা খুব স্বাভাবিক। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি তাতে নষ্ট হবে। এডুকেশন কমিশন, স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, আমি আগেই বলেছি এডুকেশন কমিশন, এখানে হান্টার সাহেব শিক্ষাবিদ, ব্রিটিশ শিক্ষাবিদ, তিনি সুযোগের কথা বলেছেন স্পেশালি। আর এখানে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, এখানে আমরা দেখলাম রিপন এই সুযোগটা দিয়েছেন। আর পাবলিক সার্ভিস কমিশন, এই পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষাতে মুসলিমদের আসন সংরক্ষণ, আসন সংখ্যা বৃদ্ধি করেছে। তাহলে এখানে তুমি দেখো যে একটা ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি করেছে। দেখো, আগে থেকে এই সাম্প্রদায়িকতা বীজ বপন করেছে, আবার সাম্প্রদায়িকতাকে আরে উস্কানি দিচ্ছে এডুকেশনের ক্ষেত্রে, স্বায়ত্তশাসনের ক্ষেত্রে এবং সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে। এবার 10 নম্বর, লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন সাম্প্রদায়িক বিভেদ নীতি চালু করেছেন। 1885 সালে প্রাক্তন একজন সিভিলিয়ান অফিসার অ্যালান অক্টোভিয়ান হিউ, তিনি কিন্তু কংগ্রেস প্রতিষ্ঠিত করেন। কংগ্রেস প্রতিষ্ঠিত করেন এই কারণে যে ভারতে জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে। ভারতবর্ষের মানুষের মধ্যে এতটাই ক্ষোভ, সেটাকে কি করে প্রশমিত করা যায়, সেটাকে কি করে প্রতিরোধ করা যায়, তার একটা ঢাল হিসাবে, সেফটি ভালভ হিসাবে জাতীয় কংগ্রেস অ্যালান অক্টোভিয়ান হিউ তৈরি করেছে। তার আগে অবশ্য সুরেন্দ্রনাথ, উমেশচন্দ্র ব্যানার্জি, এরা গোটা ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ ঘটছে, তার জন্য একটা গোটা ভারতবর্ষে একটা সংগঠন, একটা ইন্ডিয়ান মঞ্চ, প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, এটা ভাবছিলেন। এই ভাবতে ভাবতেই তাদের ভাবনাকে কেড়ে নিয়ে ব্রিটিশ অ্যালান অক্টোভিয়ান হিউ, তিনি কিন্তু জাতীয় কংগ্রেস করতেন। এই জাতীয় কংগ্রেস যাতে একটা কি বলবো, এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে স্যার সৈয়দ আহমদ দ্বিজাতি তত্ত্বের কথা বলেননি, উনি ওয়ান নেশনের কথা বলেছেন, টু নেশনস থিওরি তখন কিন্তু উনি তুলে ধরেননি। এই কংগ্রেসের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি তারা সাম্প্রদায়িক মনোভাব দেখিয়েছে, আর বড়লাট ডাফরিন এটাকে কাজে লাগিয়েছে। বড়লাট ডাফরিন আরো এটাকে উস্কানি দিয়েছে। এই দেখো কংগ্রেসটা কি একটা সাম্প্রদায়িক দল, এই কংগ্রেস হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দল। ওকে, কংগ্রেসকে আমি বলেছি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের নিরাপদে রাখার জন্য এই সংগঠন। কংগ্রেস, আর কংগ্রেসের আমরা দেখবো যে 20 বছর আবেদন নিবেদনের নীতি ছিল। প্লিজ প্লিজ প্রে প্রোটেস্ট, কংগ্রেসের দাবি প্লিজ প্রে প্রোটেস্ট, এই ছিল আবেদন নিবেদন। ভারতবর্ষের মানুষের দাবিগুলোকে তুলে ধরা, আঘাত করা নয়, চাপ দেয়া নয়, দাবি আদায় করতেই হবে তা নয়, শুধু বলবো আমরা, দিল দিল, না দিল না দিল। এ তোতা পাখি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এদের শিখিয়ে দিয়েছে। সুট পড়া, বুট পড়া ছোট করছি না, এরা জাতীয়তাবাদী আন্দোলনের নেতা, জাতীয়তাবাদ বিকাশ ঘটিয়েছে। আমরা বলি, আমরা ইতিহাস পড়ি, ভারতবর্ষের ইতিহাস নিরপেক্ষ বিচারে যদি আমরা বিচার করি, এই মিথ্যার ইতিহাস আমরা পড়ি, আমরা পড়ুয়ারা, আমাদের পড়ানো হয়। সত্যের ইতিহাসকে চাপা দেওয়া হয়েছে। যদি চাপাই বা না দেওয়া হয়, এখন স্বাধীন ভারতবর্ষে আমাদের পাঠ্যক্রমে বইগুলোতে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হয়। বিপ্লবী সন্ত্রাসবাদ, বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলন খুব কষ্টকর। একজন ভারতবাসী হিসেবে যারা দেশের জন্য প্রাণ দিল, তারাই হলো বিপ্লবী সন্ত্রাসবাদী। আর যারা দেশকে লুটেপুটে খেলো, দেশের স্বাধীনতাকে পিছিয়ে দিল। ভারতবাসীর সৌভাগ্য যে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল। দ্বিতীয় মহাযুদ্ধ না হলে ব্রিটিশের শক্তি দুর্বল হতো না, তার মাজাটা ভেঙে যেত না,
অর্থনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মাজা ভেঙে গিয়েছিল। সে সবল মারতে পারবে না, এত দূরে এসে তার উপনিবেশ ধরে রাখতে পারবে না। তাই তাই কংগ্রেসের এই যে ডাফরিন ডাফরিন মুসলমানদের দিয়ে বলেই নিল, তাহলে কংগ্রেস কেন এই 3P, প্রে, প্লিজ, প্রোটেস্ট, এই যে আদর্শ, ভিক্ষা ভিক্ষা দাও, আমাদের ভারতবর্ষের মানুষের দাবি মানে সেটা ভিক্ষা, কাঁধে করে ঝুলি নিয়ে বলেছে দাও দাও দাও। তাহলে এর বিরোধিতা করেছে যারা, বিপিন চন্দ্র পাল বাংলার, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা লাজপত রায়, তারা সশস্ত্র সশস্ত্র নয়, সংগ্রামশীল জাতীয়তাবাদ, ব্রিটিশের পণ্য বর্জন করতে হবে, ব্রিটিশের স্কুল কলেজ বর্জন করতে হবে, পণ্য বর্জন করলে তাদের ব্যবসা ডাউন হয়ে যাবে, তারা দেশ থেকে চলে যাবে। এ কি ভাবনা রে ভাই, তুমি দেখো। এই ইতিহাস পড়ে আমাদের বিশ্বাস করতে হয়, আর এই ইতিহাস পড়ে একগুচ্ছ বুকে দুঃখ নিয়ে আমাদের চলতে হয়, কি তাই তো? আচ্ছা, এবার আমরা বলবো, তাহলে আমরা দেখো হিন্দুদের উপরে, তাহলে লর্ড ডাফরিন, হ্যাঁ, এটা বলে নিল মুসলমানদের মধ্যে, মুসলমানদের চেতনার অভাব আছে, কিন্তু ব্রিটিশ সরকারকে বিশ্বাস করে কেউ? পদে পদে আঘাত পেয়েছে, ঠুনকো একটা কমিউনিটির স্বার্থে তাদেরকে বিশ্বাস করেছে। কি যে তোমরা বলো, মুসলিম নেতাদের বলে শিখিয়ে দিয়েছে, তোমরা বলো যে কংগ্রেস হিন্দুদের সংগঠন, কংগ্রেস সঠিক সংগঠন নয়, কিন্তু কংগ্রেস হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে নিরাপদে রাখার সংগঠন। হিন্দু বলে কলঙ্ক দিয়ে কংগ্রেসকে বিশ্বাসযোগ্য করা, ব্রিটিশকে বিশ্বাস করা, এটাও কিন্তু দেশপ্রেমের নজির নয়, এটাও কিন্তু দেশপ্রেমকে গুরুত্ব দেয় না। তাই এখানে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে মুসলিম শাসক, হ্যাঁ, এবং লর্ড ডাফরিন বললেন যে আরে ভাই মুসলমান, তোমরা যে একদিন দেশ চালাতে, টুপি পরে দিয়ে আর কি, তোমরাই তো দেশ চালাতে। এক একটা সময়ে বিদেশের আক্রমণ, বিদেশি শাসক, ভারতবর্ষে কেউ ভালো কাজ করেছে, কেউ খারাপ কাজ করেছে, অতীতে করেছে, পাস্ট ইজ পাস্ট, হ্যাঁ, অতীতে কথা মনে রাখবো। তাই বলে এখনো আমরা সাম্প্রদায়িকতা সৃষ্টি করব? এই যে আজকে আমি আলোচনা করছি, যারা ভিডিও শুনবে তারা সাম্প্রদায়িক মনোভাব রাখা উচিত নয়। ধর্ম পালন করো ভাই, ধর্ম উপাসনা করো ভাই, কিন্তু অন্য ধর্মের উপাসনাতে আঘাত করা, অন্য ধর্মের উপাসনাতে বাধা দেওয়া, এটা প্রকৃত ধর্ম নয়। তোমার ধর্মের সুনাম মর্যাদা সবটাই নষ্ট হয়ে যাচ্ছে, সব আগে ভাবতে হবে মানুষ। তাই এখানে হিন্দুদের উপর মুসলিমদের নির্ভরশীল কেন হয়ে থাকবা? অতীতে এই মুসলমানের শাসক ছিল, তাই আমরা যখন চলে যাব তখন ওই হিন্দুরা শাসন করবে। কেন করবে? তাদের কোনো মরাল রাইট আছে? মরাল রাইট আছে মুসলমানদের, কারণ অতীতে মুসলমানদের, এই বলে মুসলমানদের উস্কানি দিয়েছে লর্ড ডাফরিন, আর মুসলিম কমিউনিটি সেটাকে গ্রহণ করেছে। স্যার সৈয়দ আহমদ 1890 দশকে এসে এমন কি ভূমিকা পালন করলেন, যা হলো সাম্প্রদায়িকতার বীজ তৈরি করলেন। আর এই সাম্প্রদায়িকতার বীজকে পরবর্তীকালে মুসলিম লীগ, পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্না, স্যার সৈয়দের দ্বিজাতি তত্ত্বকে প্রয়োগ করেছে। আজকে এত হানাহানি পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তাহলে দায়ী কি সেই সময়ের রাজনীতি? কি দায়ী নয় কি, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখছি যে ডাফরিন বিভেদ নীতি তৈরি করে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক
বিদ্বেষ ছড়িয়েছে। 11 নম্বর, বিভাজন নীতি। আবারও বিভাজন নীতি, আবারও বিভাজন নীতি ব্রিটিশ শাসনকালে 1898 সাল থেকে 1916 পর্যন্ত বিভাজন নীতি গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। 1906 সালে সাম্প্রদায়িক বিভেদকে আরো জোরদার করবার জন্য কি করেছে, মুসলিম লীগ তৈরির ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছে ব্রিটিশ সরকার। ঢাকার নবাব সলিমুল্লাহ প্ররোচিত করেছেন আগা খাঁকে যে তুমি মুসলিম লীগ তৈরি করো, এবং মুসলিম লীগ 1906 সালে তৈরি হলো। সাম্প্রদায়িকতা সৃষ্টি হলো। কার্জন বাংলাকে ভাগ করলেন, তার আগে বাংলাকে ভাগ করার পরিকল্পনা রিসলে তার পরিকল্পনা বাতিল হয়ে যায়। কার্জন 1905 সালে 16 অক্টোবর বাংলাকে ভাগ করে দিলেন। কিসের জন্য? হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য। তিনি একটা প্রদেশের মধ্যে দিয়ে, কলকাতা রাজধানী, তার মধ্যে দিয়ে বাংলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না, প্রশাসনিক অসুবিধা হচ্ছে, তাই প্রশাসনিক স্বার্থে দুটো প্রদেশ তৈরি করতে হবে। হিন্দু কমিউনিটি যেখানে কম, মুসলিম কমিউনিটি যেখানে বেশি, সেখানে একটা প্রদেশ, আর যেখানে মুসলিম কমিউনিটি কম, হিন্দু কমিউনিটি বেশি, সেখানে একটা প্রদেশ। ছক কষে হিন্দু আর মুসলমান যাতে একে অপরকে সহযোগিতা না করে, একে অপরের পাশাপাশি না থাকতে পারে, সম্প্রীতি বজায় যাতে নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়, দাঙ্গা হয়, তার জন্য কার্জন এই চক্রান্ত করলেন। বঙ্গবিভাগ এটা বুঝতে পেরেছিলেন, এর বিরোধিতা করেছে, কংগ্রেসের চরমপন্থীরা এর বিরোধিতা করেছে। সাহিত্যিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ডাকে রাখি বন্ধন উৎসব হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে, যোগ্য জবাব দিয়েছে। স্বদেশী বয়কট আন্দোলন বঙ্গবিভাগের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। একটা ধ্বংসমূলক, একটা নেগেটিভ দিক, আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ দিক হচ্ছে বঙ্গবিভাগের বয়কট আন্দোলন, ব্রিটিশের সবকিছুকে বর্জন করো, দ্রব্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বর্জন করো, পাশাপাশি নিজেদের অফিস, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান, নিজেদের দ্রব্য তৈরি, নিজেদের দোকান তৈরি করে নিজেদের দেশের দ্রব্য তৈরি করা, বিক্রি করা, পিকেটিং করা, এগুলো হয়েছে পাল্টা হিসাবে। তবু এখানে বলবো যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজনের পরিবেশ ব্রিটিশ সরকার কার্জন তৈরি করেছিলেন। মুসলিমদের দেখো কার্জন কি বলছেন না, তার পরবর্তীকালে বামফিল্ড ফুলার ধর্মকে কাজে লাগিয়েছেন। বামফিল্ড ফুলার ইনি বলছেন মুসলমানরা হচ্ছে সুয়রানি আর হিন্দুরা হচ্ছে দুরানি। হিন্দুদের দুরানির সঙ্গে তুলনা করেছেন, আর মুসলমানদের সুয়রানির সঙ্গে তুলনা করেছেন। তাই এই সুয়রানি মুসলমানদের তিনি স্পেশালি সমর্থন করেছেন। এটা উস্কানি, এটা বুঝতে হবে। তখন সেই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমান সম্প্রদায় বুঝতে পারেননি, সেই টোপটাকে গ্রহণ করেছে, এটা ভুল। নেক্সট হচ্ছে মল্লমিন্ট সংস্কার আইন। দেখো মল্লমিন্ট সংস্কার আইনে মুসলমানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হলো। তাহলে কি ব্রিটিশ সরকারের এই মল্লমিন্ট সংস্কার আইন কি হলো বলতো? সংস্কার আইন কি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করলো না? হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করলো না? বিভাজন সৃষ্টি করলো। যেখানেই হোক সংরক্ষণ মানে সম্প্রীতিকে নষ্ট করা। এই যে ভারতবর্ষের সংবিধানে আছে রিজার্ভেশন, এটা কখনোই একটা পিছিয়ে পড়া
উপজাতিকে একটা চাকরি পাইয়ে দেওয়া, মুসলিমের কিছু মানুষকে সুযোগ দিয়ে দেওয়া, মানে সেই কমিউনিটির উন্নতি করা নয়, আসলে এটা বিভেদ তৈরি করার একটা কৌশল। ভারতবর্ষে ব্রিটিশ শাসকের জায়গাটা দখল করেছে ভারতের ভারতের শাসক এবং শোষক, ভারতের শাসকরা, এবং তারাও কিন্তু শোষক। ব্রিটিশরা যেমন শোষক ছিল, লন্ডন থেকে শোষণ করতো, এখানে দিল্লি থেকে ভারতবর্ষের ধনীরা শোষণ করছে। এই বিভাজন বিভাজন যত করা যাবে তত কিন্তু অন্যায় অবিচার করা যাবে। এটা ভাবতে হবে, এটা ভাবতে হবে। কোনো সংরক্ষণই সমর্থনযোগ্য নয়। তেমনি মল্লমিট সংস্কার আইনে মুসলিমদের জন্য আসন সংরক্ষণ, এটা সমর্থনযোগ্য নয়। তেমনি ভারতবর্ষের সংবিধানে যে সংরক্ষণ নীতি, এটা সমর্থনযোগ্য নয়। এতে মেধা মেধা গুরুত্ব পায় না, উন্নয়ন ব্যাহত হয়, ব্যাহত হচ্ছে, হয় কি হচ্ছে, আরো হবে। কখনই ভারতের আশানুরূপ অগ্রগতি সম্ভব না। সব মানুষকে সমান চোখে দিতে হবে। তাহলে তাহলে 14 ধারায় যে আইনের চোখে সবাই, সেটা যেমন মূল্যহীন। আইন ধনীদের স্বার্থ রক্ষা করে, আইন সঠিক তথ্য পায় না, দেখতে পায় না, বিচার বিভাগ নীরব থাকে তথ্যের আশায়, চাতক পাখির মধ্যে তথ্য লোপাট করে দেশের ধনীরা, দেশের রাজনীতিবিদরা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কোনো সংরক্ষণ সমর্থনযোগ্য নয়। তাই এই সংরক্ষণ মল্লমিট সংস্কার, এটা কিন্তু ভারতবর্ষের সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। 1906 থেকে 1916 এই সময়ে মুসলিম লীগ ভাবলো যে আমরা আলাদাভাবে ভারতবর্ষে জাতীয় আন্দোলন গড়ে তুলব মুসলিম স্বার্থ রক্ষা করবার জন্য। ওদিকে কংগ্রেস হিন্দুদের স্বার্থ রক্ষা করছে, তাই কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো কথা হবে না। কংগ্রেস হিন্দুদের সংগঠন, ওরা ওদের মতন করুক, আমরা আমাদের মতন করুক। ওরা করলে আমাদের হবে না, আর আমরা করলে ওদের হবে না। কি সাম্প্রদায়িক বিষ, মারাত্মক বিষাধর সাপের বিষ। 1916 সালে লখনৌ চুক্তি, এই যে বিভিন্ন ক্লাসের ইতিহাসে লেখা আছে যে লখনৌ চুক্তি হচ্ছে সম্প্রীতির চুক্তি। কি এই প্রথম হিন্দু আর এই প্রথম কংগ্রেস, হ্যাঁ, মুসলিমদের বক্তব্য হিন্দুদের সংগঠন, সেদিক দিয়ে তুমি বলতে পারো যে এটা হিন্দু সংগঠন। আমরা বলবো যে একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম কংগ্রেস, নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম কংগ্রেস। ভারতবর্ষের মানুষের দাবি তুলে ধরা। তাই এই সময়ে প্রথম মহাযুদ্ধ চলছে, দ্রব্যমূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যুদ্ধের বোঝা ভারতবর্ষের গরিব মানুষকে বহন করতে হচ্ছে। আর এই মুহূর্তে লখনৌতে একটা মিটিং হচ্ছে, মুসলিম লীগ আর কংগ্রেসের মিটিং। এতে কি একসঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে ভারতবর্ষের মানুষের দাবি আদায় করব, আর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভারতবর্ষে একটা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার তৈরি করতে হবে, ডোমিনিয়ন দিতে হবে। ডোমিনিয়ন কিন্তু নট ফ্রিডম নয়, এটা কিন্তু স্বাধীনতা নয়, ইন্ডিপেন্ডেন্স নয়। কিন্তু এটা খুব কষ্ট হচ্ছে আলোচনা করতে যে ভারতবর্ষের নেতারা ভারতের স্বাধীনতাই চাননি, ভারতবর্ষের স্বাধীনতাই চাননি। কেন চাননি? তারা ব্রিটিশের ছত্র ছায়ায় তারা মানুষ হয়েছে। তাই আজকের জেনারেশন এই মিথ্যা ইতিহাস পড়ে ব্রিটিশের সবকিছুকে, এই যে বড়দিনের উৎসব, বড়দিনের 1 জানুয়ারি পালন করবে ভারতবর্ষের মানুষদের উৎসবে ফেটে পড়ে। তারা ভারতবর্ষের যথাযথ ইতিহাস জানে। এবং ভারতবর্ষের নেতারা 1916 সালে পাকিস্তান রাষ্ট্রের দাবিকে স্বীকার করে নিয়েছিল। তাহলে যারা দাবি করলো তারা সাম্প্রদায়িক, আর যারা স্বীকার করে নিল তারাও সাম্প্রদায়িক। তার খতরনাক পরিণতি হচ্ছে 1947
14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি, 1947 15 আগস্ট ভারত রাষ্ট্র সৃষ্টি। যারা সাম্প্রদায়িকতা করেন তারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে পাকিস্তানের সব মুসলমান সুখে আছে, পাকিস্তানের সব মুসলমান খেয়ে পরে বেঁচে আছে, সেখানে সুখে আছে ধনীরা। যারা সন্ত্রাসমূলক কাজ করে তারা সুখে আছে, ধনীরা সুখে আছে। কিন্তু মুসলমান রাষ্ট্র বলি কি মুসলমানরা স্বর্গে বাস করছে? তাই যদি হতো, পাকিস্তানের পূর্ব পাকিস্তান কেন বিভাজন হলো? অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পূর্ব পাকিস্তানের মানুষ। তাদের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা পাকিস্তান গভর্নমেন্টের ছিল না। তারা বিভাজিত হইল বাংলাদেশ। আবার বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ভাবনা চালু করে আবার তারা সাম্প্রদায়িকতার দিকে চোখ দিয়েছে। সেখানে যদি একটা কমিউনিটির মানুষ জিরো হয়ে যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তি আসবে কি? হ্যাঁ, ভারতবর্ষ যদি হিন্দু রাষ্ট্র হয়, ভারতবর্ষের অগণিত শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিরক্ষর হিন্দু সম্প্রদায়ের স্বর্গরাজ্য হয়ে যাবে? না, হতে পারে না। তাই এখানে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, এটা সাম্প্রদায়িক। পাকিস্তান রাষ্ট্রের দাবিটাকে স্বীকার করে নেওয়া হয়েছে লখনৌ চুক্তিতে। কংগ্রেস নেতারা স্বীকার করেছেন। প্রথম মহাযুদ্ধের সময় তিলক, অ্যানি বেসান্ত হোম রুল লীগ আন্দোলন করেছেন। হোম রুল লীগ কি পূর্ণ স্বাধীনতা আন্দোলন? না, স্বায়ত্ত শাসনের আন্দোলন, স্বায়ত্ত শাসন দাবি করেছে। আবার কংগ্রেস এটা দাবি করলো, ঠিক আছে, যুক্তি খাতিরে মেনে নিলাম। 1919 সালে মন্টেগু সেন্সফোর্ড আইনে ভারতবর্ষের কংগ্রেসের এই দাবিকে, স্বায়ত্ত শাসনের দাবিকে স্বীকার করেছে কি? করেনি। উল্টিয়ে ব্রিটিশ সরকার এই প্রথম মহাযুদ্ধের সময় ভারতবর্ষে বিপ্লবীরা অনেক এগিয়ে গিয়েছিল। 1913 সালে আমেরিকাতে বিপ্লবী হরদয়াল গদর পার্টি তৈরি করেছিলেন। গদর শব্দের অর্থ বিপ্লব। বাঘাযতীন বুড়ি গোলামের নদীর তীরে উড়িষ্যায় লড়াই করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সেনার সঙ্গে, পুলিশের সঙ্গে। নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন। কি বিপ্লবীরা অনেক তৎপর হয়েছিল এই বিপ্লবীদের ধ্বংস করার জন্য। ব্রিটিশ সরকারের কাছে কংগ্রেস সমস্যা ছিল না, ব্রিটিশ সরকারের কাছে মুসলিম লীগ সমস্যা ছিল না। তাদের ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে অব্যাহত রাখার জন্য, ব্রিটিশ শোষণকে, নিপীড়নকে, অত্যাচারকে ভারতবাসীর উপর সমস্যা ছিল না কংগ্রেস। কংগ্রেস শত্রু বা বাধা ছিল না, হোম রুল আন্দোলন বাধা ছিল না। তার বড় প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো টাকানো। 1919 সালে রাওলাট আইন, কুখ্যাত আইন, বিনা বিচারে আটক, যথেষ্ট আটকে রাখার আটক। বিপ্লবী ভাবনা, আদর্শকে ধ্বংস করতে হবে, কংগ্রেসকে ধ্বংস করার জন্য রাওলাট আইন নয়। মুসলিম লীগের সমর্থককে ধ্বংস করার জন্য রাওলাট আইন নয়। 1919-এ যে খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলনকারীদের বা খেলাফত আন্দোলনের নেতাদের ধ্বংস করার জন্য রাওলাট আইন নয়। গান্ধীজিকে জব্দ করার জন্য রাওলাট আইন নয়। ভারতের বিপ্লবী আদর্শকে জব্দ করার জন্য এই রাওলাট আইন। সেই জন্য কংগ্রেস কম বুদ্ধি সম্পন্ন, মুসলিম লীগ কম বুদ্ধি সম্পন্ন, তাদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দিচ্ছে ব্রিটিশ সরকার, আর সেটাকে তারা মেনে নিচ্ছে, সেটাকে তারা বহন করছে, আর সাধারণ গরিব মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। মরছে গরিব মানুষ, সাধারণ মানুষ, আর যারা অত্যাচারী তারা তারা নির্বিঘ্নে মাথা উঁচু করে তারা জীবনে বেঁচে থাকছে। যাই হোক,
তাহলে আমরা দেখলাম লখনৌ চুক্তিতেও সাম্প্রদায়িকতা চুক্তি বিষ রয়েছে। 12 জাতীয় আন্দোলনের দুর্বলতা এবং মারাত্মক কথা, কিন্তু জাতীয় আন্দোলনের দুর্বলতা এবং নেতৃত্বের সীমাবদ্ধতা ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি হয়েছে। আমি আগেই বলেছি যে কংগ্রেস একটা ঢাল, ব্রিটিশ সরকারকে রক্ষা করার ঢাল, নিরাপদে রক্ষা করবার জন্য ঢাল। পরবর্তীকালে ভারতবর্ষের মানুষের মধ্যে একতা সৃষ্টি করেছে, কিন্তু যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে হবে। কংগ্রেস কোন সময় রুশ বিপ্লবের সশস্ত্র সংগ্রাম, লেনিন তথা বলশেবিক পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা কংগ্রেস গ্রহণ করতে চায়নি এবং ভারতবর্ষের মধ্যে প্রচারও করেনি। এটা সঠিক নেতৃত্ব নয়। তাই যদি হতো তাহলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যমত হতো। মুসলিম লীগ শুধু তাদের একটা কমিউনিটির স্বার্থের কথা বলছে, তার নেতৃত্বে, তার সেই নেতৃত্ব হচ্ছে প্ল্যাটফর্ম, এটা সীমাবদ্ধতা আছে, কংগ্রেসের সীমাবদ্ধতা আছে। কেন মুসলিম লীগ, কেন কংগ্রেস সীমাবদ্ধ নেতৃত্ব দিয়ে বিভাজনের রাজনীতি করেছে, সমর্থন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে? কংগ্রেস, মুসলিম লীগ কেন বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্য আন্দোলনের ইতিহাসকে ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেনি? কংগ্রেস, মুসলিম লীগ নেতৃত্ব কেন ম্যাচিনির, ইটালির ঐক্য আন্দোলনের নেতা ম্যাচিনির দেশপ্রেমের আদর্শকে তুলে ধরেননি? কংগ্রেস কেন ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট কাভুর, গ্যারিবল্ডি এদের আদর্শের কথা তুলে ধরেননি? তাহলে এই হচ্ছে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের দুর্বলতা। জাতপাত দিয়ে, ধর্ম দিয়ে জাতীয় আন্দোলন কখনই মজবুত হতে পারে না। এটা আমার কথা নয়, এটা পৃথিবীর ইতিহাস এই কথা বলছে। জার্মানি ঐক্য আন্দোলন 3টি যুদ্ধ করে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে, 3টি দেশের বিরুদ্ধে সংগ্রাম করে। ইটালির ঐক্য আন্দোলন যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। বলশেভিক বিপ্লবের মাধ্যমে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ তাদের শাসন কায়েম করতে সক্ষম হয়েছে। এই সমস্ত সংগ্রামগুলির মধ্যে জাতিগত বিদ্বেষ, কমিউনিটি বিদ্বেষ, জাতিগত নয়, কমিউনিটি বিদ্বেষ কাজ করেনি। সাম্প্রদায়িকত বিদ্বেষ, হিন্দু সম্প্রদায়গত, মুসলিম সম্প্রদায়গত, এবং সেদেশেও কিন্তু বিভিন্ন কমিউনিটি রয়েছে, সেগুলিকে তারা হাইলাইট করেননি। তারা গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। আর শাসক শোষকের চরিত্র জানা উচিত। গান্ধীজির ইডিওলজি অবশ্যই ভালো, মানুষের ব্যক্তিগত জীবনে ভালো, মনকে পরিষ্কার করবে, কিন্তু একটা দেশ স্বাধীন করার ক্ষেত্রে গান্ধীজির আদর্শ মূল্যহীন কাজ করবে না। করেছে পৃথিবীতে কোনো দেশে করেছে বলো? আঘাতের প্রত্যাঘাত আসবেই। শুভ শক্তি, অশুভ শক্তি, বিপ্লবী শক্তি, অন্যায়কারী শক্তি কখনোই তেলে জলের মতো যেমন মিল হয় না, মিল হতে পারে না। তাই মানুষকে এটা ভাবতে হবে যে এই যে আদর্শের কথা জাতীয় আন্দোলনের মধ্যে ছিল না। কংগ্রেস কেন মুসলমানদের আস্থা অর্জন করতে পারেনি? আর মুসলিম লীগে কেন ব্রিটিশ সরকারকে বিশ্বাস করলো যে তোমাদের উন্নতি করে দেব? ভারতবর্ষে এর ফলে কিন্তু সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। নেক্সট, আর্থিক সংকট। দেখো, ভারতবর্ষের মানুষের মধ্যে আর্থিক সংকট ছিল। কৃষকদের জমিদাররা খাজনা আদায় করত ব্রিটিশ সরকারের সমর্থনে। আগে কোম্পানি সরকারের সাপোর্ট পেয়ে জমিদাররা অত্যাচার করত।
সাধারণ মানুষের মধ্যে দুঃখ, কষ্ট, নিপীড়ন চলত। আর্থিক সংকট ছিল, খাবারের অভাব, শিক্ষা তো দূরের কথা। কোম্পানি সরকার প্রথমে শিক্ষা বিস্তারে আগ্রহী দেখায়নি। ততটুকু তারা শিক্ষার বিস্তার ঘটিয়েছে। পাশ্চাত্য শিক্ষা যতটুকু তাদের দরকার ছিল কেরানি তৈরি করবার জন্য তারা ভারতে শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিল, কখনো ভারতবর্ষের মানুষকে শিক্ষিত করবার জন্য নয়। যাই হোক, আমরা এই যে দারিদ্রতা, সীমিত চাকরি, চাকরির ক্ষেত্রে বৈষম্য, বিচারের ক্ষেত্রে বৈষম্য। ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের, ইংরেজদের বিচার করতে পারবে না অন্যায় করলে, কিন্তু ইউরোপীয় বিচারক তারা ভারতীয়দের বিচার করতে পারবে, অন্যায় না করলেও দোষী সাব্যস্ত করত। আর ইউরোপীয়রা অন্যায় করলে ইউরোপীয় বিচারকরা নির্দোষ প্রমাণ করে দিয়ে তাদের মুক্তি দিত। এই যে বৈষম্য, এই সমস্ত বিষয়গুলো সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। থিওডর মরিসন, স্যার আর্চিবাল্ড, আলিগড় বিশ্ববিদ্যালয়ে তাদের তাদের ভূমিকা কি ছিল? মুসলিম ছাত্র তৈরি করা, মুসলিমদের উস্কানি দেওয়া, এবং মুসলিমরা সেটাকে বিশ্বাস করেছে। বিশ্বাস করাটাই অপরাধ। এটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। নেক্সট হচ্ছে ব্রিটিশ প্ররোচনা। মহসিন উল মুলক বলেন, মহসিন উল মুলক বলেন, কলমের চেয়ে তরবারির ক্ষমতা অনেক বেশি। এই যে কলমের চেয়ে, এই ব্যাপারটা ব্রিটিশরা আগে থেকেই ঠিক করে দিয়েছিল যে একটা সম্প্রদায়কে সবসময় উস্কানি দিয়ে রাখতে হবে, আর উস্কানি তারাই বেশি গ্রহণ করবে যারা বুঝতে পারবে না, বোঝার ক্ষমতা কম। আর বোঝার ক্ষমতা থাকলেই যে তারা উস্কানিকে গ্রহণ করবে না তা না। রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে উভয় সম্প্রদায়ের মানুষ, মধ্যবিত্ত তথা শিক্ষিত মানুষ, তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবার জন্য সাম্প্রদায়িকতাকে মেনে নিয়েছে। নেক্সট, সাম্প্রদায়িক বিরোধী কিছু মুসলিম বুদ্ধি, আমির আলী খাঁ বাহাদুরের ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1856। এটা সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। আব্দুল লতিফের আঞ্জুমান ই ইসলাম 1885 সালে, এগুলো কিন্তু সাম্প্রদায়িক মনোভাব জনগণের মধ্যে সৃষ্টি করেছে। মুসলমানদের যে একটা প্রতিক্রিয়া ছিল সেটা কিন্তু সাম্প্রদায়িক মনোভাব তৈরি করেছে। মুসলমানদের প্রতিক্রিয়া কি? 1893 সালে শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে একটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। বিশ্বের দরবারে শিকাগো শহরে হিন্দু ধর্মকে বিশ্বজনীন একটা ধর্ম, সব ধর্মের মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, এইভাবে উনি বলেছিলেন। আমরা কিন্তু বিবেকানন্দের অনেক আদর্শের কথা স্বীকার করি, মানিও, কিন্তু এখানে উনি হিন্দু ধর্মকে কি, সেখানে বিশ্ব ধর্মের কথা বলতে পারতেন। হিন্দু ধর্ম বিশ্বজনীন, এ কথা বলার মানে কি? হিন্দু ধর্মকে বড় করে বলা। কোন ধর্মের কে বড় করে বলা মানে এটা সাম্প্রদায়, পরোক্ষভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টির বক্তব্য। তাই মুসলমানদের মনে একটা আঘাত হয়েছিল যে স্বামী বিবেকানন্দ একটা হিন্দু ধর্মকে হাইলাইট করলেন। সব ধর্মের জননী, জননী বলেছিলেন কে? বিবেকানন্দ। হিন্দু ধর্ম হলো সব ধর্মের জননী। মারাত্মক কথা। এটা মুসলমানদের মধ্যে, ভারতের মুসলমানদের মধ্যে রিয়াকশন হয়েছিল, হওয়ারই কথা। খ্রিস্টান ধর্ম যাতে তাদের মধ্যে হবে, কিন্তু আমরা নিরপেক্ষভাবে আলোচনা করতে পারি না, নিরপেক্ষভাবে ভাবি না। আগে ধর্মের ভিত্তিতে মানুষের পরিচয় যদি দেওয়া হয়, হিন্দু ধর্ম সকল ধর্মের জননী, এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্মকে হাইলাইট করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, মুসলমানদের মনে একটা আঘাত হয়েছিল। দেখো,
গো হত্যা মানে গরুকে হত্যা করা কে কেন্দ্র করে লাহোরে, আম্বালা, ফিরোজপুর 1883 সালে দাঙ্গা বাঁধে। দিল্লি, লুধিয়ানা, বিহার, যুক্তপ্রদেশে দাঙ্গা দেখা যায়। আবার মারাঠাদের যে জাতীয় উৎসব পালন হয়, আমি আগেই বলেছি শিবাজী উৎসব, গণপতি উৎসব, মারাঠাদের উৎসব, এই উৎসব পালনের মধ্য দিয়ে একটা একটা কি বলবো, একটা ধর্মকে বেশি করে হাইলাইট করা, সেটা কিন্তু সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি করে। তাই আজকের ভিডিও আমার শেষের দিকে আমরা সিদ্ধান্তে আসব যে আমরা সাম আপ করে বলবো ব্রিটিশ উপনিবেশিক শাসনের রাজনৈতিক ফল। ব্রিটিশ সরকার তাদের রাজত্বকে আরো মজবুত করবার জন্য, ব্রিটিশ শাসনকে আরো শক্তিশালী করবার জন্য তারা সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে। সেখানে কোনো সময় হিন্দুরা গ্রহণ করেছে, কোনো সময় মুসলিমরা গ্রহণ করেছে। ধর্মের ভিত্তিতে বিভাজন, এবং তারা বিভিন্ন সময়ে আইন পাস করেছে, আইনের মধ্য দিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে। কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া মানেই, বিশেষ সুযোগ সুবিধা দেওয়া মানে আমরা মনে করি যে উপকার করলো, সেই সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়। এটা ভাবতে হবে যে দুটি সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ছিল, এই সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপাত দৃষ্টিতে সেই সম্প্রদায় ভালো হয়, কিন্তু ভবিষ্যৎ খারাপ হয়। মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ সরকার যতবার উস্কানি দিয়েছে, যত সংগঠন তৈরির ক্ষেত্রে, সংগঠনের ভূমিকার ক্ষেত্রে, তাতে কিন্তু চুল চেরা যদি হিসাব করেন, তাহলে দেখা যাবে যে মুসলিম সম্প্রদায়ের ক্ষতি করেছে ব্রিটিশ সরকার। তাই আজকে আমাদের কনক্লুশনের কথা যে প্রশাসনিক, তারপরে রাষ্ট্রীয় ব্যবস্থা, উপনিবেশিক যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত, এখনো করে। তাই ধর্মের ভিত্তিতে মাটি নয়, ধর্মের ভিত্তিতে জল নয়, ধর্মের ভিত্তিতে এ আবহাওয়া নয়, ধর্মের ভিত্তিতে এ পাহাড় নয়, ধর্মের ভিত্তিতে নদী নালা নয়, ধর্মের ভিত্তিতে মাটি নয়। এ মাটি মানুষের মাটি, মানুষের জল, মানুষের আবহাওয়া, মানুষের সম্পদ। তাই এই ভাবনা সাম্প্রদায়িক সম্প্রীতি আনে। তাই আমরা এই যে ব্রিটিশ আমলে সাম্প্রদায়িকতার কারণগুলো আমরা আলোচনা করলাম, আমাদের এটা ভাবতে হবে যে সম্প্রদায়গত ভাবে কোনো মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চেতনা, এগুলো হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল নিডস, ফান্ডামেন্টাল ডিমান্ড। এগুলো কি করে পূরণ হবে, সেই কথাটা প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে ভাবতে হবে, প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে সচেতন হতে হবে। হিন্দু, মুসলমান, সব ধর্মে এখন নাম হয়ে গেছে, হিন্দু নাম, মুসলমান নাম, এগুলো সব দেওয়া নাম। কিন্তু তোমরা ভাববা যে অতীত ইতিহাসে এই সব কিছু ছিল না, মানুষ তৈরি করেছে, নাম দিয়েছে, আর সেই নাম নিয়ে আমরা মারামারি করব? সম্প্রীতি কিসে থাকবে? আমাদের ব্রিটিশ আমলের সাম্প্রদায়িকতার কারণগুলি আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ করব। সেই সময় যারা যারা ভুল করেছে, সে হিন্দু সাম্প্রদায়িকতার মানুষ আর মুসলিম সাম্প্রদায়িকতার মানুষ, যারা ভুল করেছে সেই ভুলের পুনরাবৃত্তি ঘটুক, এটা আমরা চাইব না, এটা আমরা প্রত্যাখ্যান করব। আমরা ছাত্র হিসাবে একাডেমি হয়েতে আমাদের আমাদের ধর্মের ভিত্তিতে পরিচয় নয়, ধর্ম বিবেকের ব্যাপার, ধর্ম বিবেকের ব্যাপার, অন্তরের ব্যাপার, বাহ্যিক ব্যাপার নয়। বাহ্যিক ব্যাপার হচ্ছে আমরা একটাই জাতি, একটা দেশের একটাই জাতি। আবার একটা জাতি হলো সেই জাতি যদি মনে করে যে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর কোনো জাতি আমাদের মতো নয়, ঘৃণা করো, সেটাও কাম্য নয়। তাহলে কিন্তু আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হবে। আজকে ধর্ম নিয়ে পৃথিবীতে সব থেকে বেশি অশান্তি, দেশে দেশে, জাতিতে জাতিতে অশান্তি, এগুলো আর্টিফিশিয়াল। প্রত্যেক দেশের শাসক শ্রেণী তারা রাজনৈতিক
স্বার্থকে চরিতার্থ করবার জন্য মৌলবাদকে উস্কানি দেয়, মৌলবাদকে ব্যবহার করে, ধর্মের কথা বলে। কিন্তু ধর্মটা নেহাতি প্রত্যেক ব্যক্তির শুধু ব্যক্তির নয়, ব্যক্তির বাহ্যিক আচরণ নয়, ব্যক্তির মানসিক আচরণ। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকের ভিডিওর যে আলোচনা, যে সাম্প্রদায়িকতার কারণগুলো, সেই কারণগুলোকে আমরা ছাত্র হিসাবে প্রত্যাখ্যান করব। আমরা সবাই মানুষ, আমরা সবাই ছাত্র, এই বলে আজকের আলোচনা শেষ করব।